আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাস্তিশা। বেড়ে চলেছে ভারত সীমান্তবর্তী ও আশপাশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছে ঢাকার নবাবগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায়। রাজশাহীতে গত 24 ঘন্টায় মারা গেছে 6 জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গোপালগঞ্জে লকডাউন চলছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর ও লিচু বাজারে করোনা সংক্রমণ বাড়ছে। দিনাজপুরের সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যবিধি অমান্য করায় করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে করোনার সংক্রমণ বাড়ছে খুলনা, মোংলা, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন অঞ্চলে। কোন ভ্যারিয়েন্ট এটা জানাটা জরুরি না, কারণ যার মধ্যে সংক্রমণ যাবে তিনি কিন্তু জানবেন না কোন ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে ভ্যারিয়েন্ট কোনটা এটা জানা প্রয়োজন আমাদের যারা পলিসি নেই তাদের জন্য। সাধারণ মানুষের জন্য যে দেশের যে ভ্যারিয়েন্টই হোক না কেন, প্রতিরোধের একটাই উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতির মারাত্মক অবনতি আশঙ্কা করছে জাতীয় কারিগরি কমিটি। কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, সংক্রমণ রোধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের খেসারত দিতে হতে পারে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মানুষ শতভাগ স্বাস্থ্যবিধি না মানলে কঠিন বিপদ হতে পারে। অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে অধিদপ্তর। সংক্রমণ প্রতিরোধে 7 জেলায় দ্রুত বিশেষ লকডাউনের দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। শতভাগ স্বাস্থ্যবিধিটা মানা সম্ভব, কিন্তু সেখানে আমরা মনোযোগ দেইনি। অনেকবার বলা হয়েছে, কেউ মনোযোগ দেয় না, এক একজন এক এক আইডিয়া নিয়ে আসে। সমন্বয়হীনতা তো বলতেই পারবো, অ্যাট দি সেম টাইম আমরা বলবো গুরুত্ব না দেওয়াটা। করোনা প্রতিরোধে চীনের সিনোভ্যাক্স লাইফ সায়েন্সের লিমিটেডের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে এই টিকার পরিবেশন করবে ইনসেফটা ভ্যাকসিন লিমিটেড। সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে এখন পর্যন্ত জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা সিনোভ্যাক। এর আগে করোনা রোধে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা, রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্মের টিকা ও ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 38 জন। এ সময় আক্রান্ত হয়েছে 1676 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল 8,10,990 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 7,51,322 জন। সবশেষ হিসাব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 12,839 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী তথ্যের নৈরাজ্য ঘটিয়েছেন। অর্থমন্ত্রী দেয়া তথ্যে গরমিল রয়েছে, এমন মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, করোনা সংক্রমণের কারণে গেল প্রায় 1.5 বছরে দেশের আর্থিক ক্ষতি যেই হয়েছে তার কোনো প্রভাব ফুটে ওঠেনি। সকালে সিপিডির উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত আলোচনা সভায় দেবপ্রিয় এসব মন্তব্য করেন। দেবপ্রিয় আরও বলেন, বাজেটে নতুন দরিদ্রের কথা অস্বীকার করা হয়েছে। করোনায় বেকার হওয়া মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির কোনো দিক নির্দেশনাও নেই। 2021-22 অর্থ বছরের সম্পূরক বাজেট প্রস্তাবনা যুক্তিসঙ্গত ও সম্ভাবনাময় বলে মনে করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে সম্পূরক বাজেট আলোচনায় এমন মতামত দেন তারা। তবে বেশ কজন বিরোধী দলীয় সংসদ সদস্য বলেছেন, বাজেট হয়েছে বৈদেশিক ঋণ নির্ভর। কৃষি খাতে বাজেট বরাদ্দ না বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলেন, এতে কৃষি উৎপাদন ব্যাহত হবে। আগামীকাল সোমবার সম্পূরক বাজেট পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী নির্বাচনের ফল ক্ষমতাসীন দলের পক্ষে নেওয়ার কূটকৌশল হিসেবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছে সরকার। এমন মতামত জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা মনে করেন, সাংবিধানিকভাবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়াই আছে। তারপরও সরকারি দলের স্বার্থে দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। তাদের আশঙ্কা, জাতীয় পরিচয়পত্র সব তথ্য পুলিশের কাছে গেলে অন্যায়, অত্যাচার ও নির্যাতন বাড়বে। সকালে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ভার্চুয়াল নাগরিক সংলাপে এমন অভিমত জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করার চেষ্টা বাতিলের দাবি জানান বিশিষ্টজনরা। আপনি এটা সুরক্ষা বিভাগে দিবেন মন্ত্রণালয়ের, এবং টোটাল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এনি গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা নিয়ে যে
আমাদের দেশে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হবে না, এটার দায়িত্বকে এটা নিশ্চয়তা কিভাবে আপনি দিবেন? সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যখন এতগুলো বছরে নেয়নি, হঠাৎ করে ইলেকশন কমিশনের সাথে কোনো আলোচনা না করে এই ধরনের চিঠি দেওয়াটা আমার মনে হয় যে ইলেকশন কমিশনকে ডিগ্রেড করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডির এই ডেটাবেস যদি সরকারের নিয়ন্ত্রণে যায়, তো সরকার বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে কাউকে ভোটার করতে পারে, কাউকে ভোটার থেকে বাদ দিতে পারে, এবং এই যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের এটা সুযোগ থেকে যায়। এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নাই। এই নির্বাচন কমিশনের হাতে জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকা থাকলে আমরা খুবই আহ্লাদিত হব, এটারও কোনো কারণ নাই। কিন্তু নির্বাচন কমিশন থেকে এটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে যায় তাহলে সেটা আরো ভয়ঙ্কর, আরো বিপজ্জনক হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী জানান, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬% শেষ হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা ৬৯%। এখনও সাধারণের নাগালের বাইরে পেঁয়াজের দাম। আজও খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা। যে পেঁয়াজ মোকামে বিক্রি হচ্ছে ৪০ টাকা, সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা। এক সপ্তাহ আগে খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা এবং ক্রেতাদের আতঙ্কের কারণেই হঠাৎ বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে গত বৃহস্পতিবার থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর প্রভাবে বন্দর এলাকাগুলোতে দাম কেজি প্রতি ১০ টাকা কমেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। ভারতে পাচার করতে উঠতি বয়সী মেয়েদের বাছাই করে ঢাকার আশপাশের রিসোর্টগুলোতে পুল পার্টির আয়োজন করত টিকটক হৃদয় বাবু। এই পার্টির আড়ালে তার অনুসারীরা মেয়েদের টিকটক স্টার বানানোর এবং বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখাতো। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম হোতা হৃদয়ের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর তথ্য জেনেছে পুলিশ। হৃদয় অন্যান্য সহযোগীদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারীরা। শীঘ্রই অপরাপর সহযোগীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ কর্মকর্তারা। উল্লেখযোগ্য সংখ্যক তারা অতিবয়সী ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত করে এটিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এখান থেকে পাচার করছে। তো এই জন্যই আমরা এটাকে একটা মাধ্যম হিসেবে আপাতত শনাক্ত করেছি এবং এর এডমিন এবং সংশ্লিষ্ট আরো যারা আছে কয়েকজনকে আমরা শনাক্ত করেছি এবং তাদের গতিবিধি আমরা লক্ষ্য করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতের নাম ইসরাত জাহান তৃপ্তি। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট ভাড়া থাকতেন। রোববার সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তারা তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তৃপ্তিকে মৃত ঘোষণা করে। তৃপ্তি নেত্রকোনার আটপাড়ার আলতু মিয়ার মেয়ে। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। যেহেতু দরজা খুলে না, অনেকক্ষণ ডাকাডাকি হয়েছে। ডাকাডাকি হওয়ার পরে দরজা না খোলার পরে আমরা আমি রাজবাড়ে ফোন দিছি যে তুষ্টি তো ওয়াশরুমে গেছে, এখন তো দরজা খুলতেছে না, কখন গেছে জানি না। তারপরে আপনার ওই যে ও আসছে, আইসা অনেকের ফোন টোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসকে ৯৯ এরকম ফোন দেওয়া হয়েছে। পরে আসছে, আইসা ওনারা দরজা খুলে বের করছে তুষ্টির আর কি, মানে ওইখানেই মানে এই যে পড়েছিল আর কি। কিভাবে কি হয়েছে এটা তো আসলে পোস্টমর্টেম রিপোর্টের আগে আমরা বলতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট আসুক বলবো। ইনকোয়েস্ট রিপোর্ট করেছি, এখন মেডিকেলে কাজ চলছে, কাজ হওয়ার পরে বাকিটা জানাবো আমাদের। পরিবারের সাথে আলাপ করেই আমাদের সিদ্ধান্ত হয়েছে মৃত্যুর কারণটা নিশ্চিত করার জন্য পোস্টমর্টম এবং ফরেনসিক মেডিসিনের টেস্ট হবে। এই প্রক্রিয়াটা চলছে। আমি অনুরোধ করেছি এগুলো দ্রুত সম্পন্ন করে মেয়েটিকে যেন আমরা পরবর্তী তার যে এটা সম্মানের সাথে করতে পারি। নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য কৃষি সহ প্রতিটি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার নিজ নির্বাচনী এলাকায় সেনবাগ উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মোর্শেদ আলম বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল দেশের রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। 2041 সালের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে যখন ক্ষমতা আসলো, সেই থেকে অদ্যাবধি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ ব্যাংকে সর্বোচ্চ রিজার্ভ ফান্ড এই মুহূর্তে আমাদের রয়েছে। আমরা আল্লাহর রহমতে হাঁস, মুরগি, গরু, ছাগল এবং মাছ, মিঠা পানির মাছে আমরা বাংলাদেশ আজকে ৪র্থ স্থানে আমরা অধিকার করে যাচ্ছি। এটা কেন? এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার যোগ্য নেতৃত্বে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বদ্দরহাট, মুরাদপুর ১৬ শহর ২ নম্বর গেট, খাতুনগঞ্জ সহ বেশিরভাগ নিম্ন অঞ্চল সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়ে অফিসগামী যাত্রীরা। বৃষ্টির কারণে পানি জমে থাকায় কোনো কোনো সড়কে ভ্যান গাড়িতে যাতায়াত করে অনেকেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাইতে বজ্রপাতে মারা গেছে ৩ জন, আহত হয়েছে আরও ৩ জন। সকালে ফটিকছড়ির কাঞ্চননগর ও মিরসরাইয়ের শহেরখালীতে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে কাঞ্চননগর এলাকায় বাড়ির পাশে কৃষিক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হয়। এ সময় 4 জন অজ্ঞান হয়ে পড়েন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মিরসরাইয়ে সাহেবখালীতে বাড়ির বাইরে কাজ করার সময় বজ্রপাতে সাজ্জাদ হোসেন নামে এক স্কুল ছাত্র মারা যায়। এ সময় তার বাবা আহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। জেলার পৌর বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। ব্যবসায়ীদের অজুহাত, মোকামে ধানের দাম বেড়েছে। এ কারণে চালের বাজারে প্রভাব পড়েছে। ক্রেতারা জানান, করোনা ও লকডাউনের কারণে এমনিতেই মানুষের আয় কমেছে, তার মধ্যে চালের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। করোনা মহামারীর মধ্যে মাশরুম চাষ করে সফল হয়েছে কুড়িগ্রামের বেশ কিছু উদ্যোক্তা। তাদের দেখে অনেকেই এই চাষে আগ্রহী হয়ে উঠেছে। বিশিষ্টজনরা বলছেন, যথাযথ সহযোগিতা পেলে এবং সুষ্ঠুভাবে বাজারজাত করতে পারলে মাশরুম চাষ জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীল ও অনিল চন্দ্র রায়ের পাঠানো তথ্য ও ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। জেলার বুরঙ্গমারীর আন্ধারেরঝাড় সড়ক কাটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম মিলন করোনা মহামারীর কারণে চাকুরি হারিয়ে বেকার হয়ে পড়েন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরুম চাষ সম্পর্কে জেনে বগুড়ায় মাশরুম চাষের প্রশিক্ষণ নেন তিনি। গত ডিসেম্বরে প্রায় ১.৫ লাখ টাকা খরচ করে মাশরুমের ৬০০ স্পন দিয়ে চাষ শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম মাশরুমের ফলন তোলেন। বর্তমানে তার মাশরুমের স্পন রয়েছে ১২০০। প্রতিটি স্পনে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই মাশরুম উৎপাদন শুরু হয়। এসব স্পন থেকে ৩ মাস পর্যন্ত মাশরুম পাওয়া যায়। প্রথম ফলনে প্রায় ৮০,০০০ টাকার মাশরুম বিক্রি করেন তিনি। বাংলাদেশে দীর্ঘদিন করোনা থাকার কারণে যে প্রফেশন ছিল সেখান থেকে বেকার হয়ে পড়েছে, যার ফলে আমি এই মাশরুম চাষে আগ্রহী হয়ে আমি মাশরুমের উপরে বেসরকারিভাবে ট্রেনিং নিয়ে বাড়িতে এসে আমি এই শুরু করি। গেল কয়েক মাসে ঢাকা, সিলেট, বগুড়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা তার মাশরুম কিনতে আসছে। দিন হাজিরা মিলন ৩০০-৩৫০ টাকা বেতন দেয়, তাতে দিন ভালো যায় আর কি। এই যে মাশরুম চাষ করছে, এখন মনে করেন যে আমরাও নিয়ে খাইছি, ভালো সুস্বাদ লাগছে। আমরা এগুলা মনে করেন যে ভালোই মনে করি আর কি। আমিনুলকে দেখে অনেকেই শুরু করেছেন মাশরুম চাষ। এর ফলে অনেকেরই নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি থেকে ফলন আসার পরে সে মোটামুটি একটা ভালো করছে। আমি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি, আরও স্থানীয় লোকজনের চেষ্টা করে। বিভিন্ন ধরনের এলাকার রাজশাহী, নওগাঁ, সান্তাহার, নওগাঁ,
ঢাকা, রাজশাহী বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে মাশরুম কিনছে। সহযোগিতা পেলে কুড়িগ্রামে মাশরুম চাষ বাড়বে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আমাদের কুড়িগ্রামে যদি বাণিজ্যিক উপায়ে এই মাশরুম চাষ করা যায় তাহলে আমাদের এই অঞ্চলের জনসাধারণ তথা দেশের মানুষ এই মাশরুম খেতে পারবে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। জেলার কৃষি কর্মকর্তা জানান, আমিনুলের সাফল্য দেখে অনেকেই মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। একটা মাশরুম স্পন থেকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ফলন পাচ্ছেন এবং এই লাভজনক সবজি আবাদ দেখে আশেপাশের কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছেন এবং নতুন করে ওনার পাশে আরেকজন 500 স্পন দিয়ে আবাদ শুরু করতে। মাশরুম চাষের মাধ্যমে দারিদ্র্যপীড়িত উত্তরের জনপদ কুড়িগ্রামে বেকারত্ব কমানোর ব্যাপক সম্ভাবনা দেখছেন বিশিষ্টজনরা। শুভ মাহফুজ, 52 টিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বহুজাতিক কোম্পানিগুলোকে করের আওতায় নিতে ঐতিহাসিক মতৈক্য পৌঁছেছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট G7। লন্ডনে G7-এর অর্থমন্ত্রীদের 2 দিনের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বহুজাতিক কোম্পানিগুলোকে ন্যূনতম 15% কর্পোরেট কর দিতে হবে। আমাজন, গুগল ও ফেসবুকের মতো কোম্পানিগুলো যেসব দেশে ব্যবসা করে সেসব দেশে যাতে তারা কর দিতে বাধ্য হয়, G7-এর চুক্তিতে সেই ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় ঢেউয়ের শঙ্কা বিবেচনা করে সোমবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে লকডাউন শিথিল করা হচ্ছে। সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শিথিলতা বাস্তবায়িত হলে দোকানপাট ও মার্কেট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। 50% যাত্রী ও জনবল নিয়ে মেট্রো রেল, বেসরকারি অফিস পরিচালনা করা যাবে। ভারতে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছে 2683 জন। শনাক্ত হয়েছে 1,14,000-এর বেশি করোনা রোগী। অন্যদিকে সংক্রমণের কারণে বিধিনিষেধের মাত্রা বাড়িয়েছে চীনের বন্দরনগরী গুয়াংজু কর্তৃপক্ষ। আফগানিস্তানেও বাড়ছে করোনা সংক্রমণ। এবারে খেলার সংবাদ। কাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচ জিতেই গ্রুপ পয়েন্ট তালিকায় ভারতকে টপকে যেতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত 6 ম্যাচে 2টি ড্র করে গ্রুপে 5ম অবস্থানে আছে বাংলাদেশ, আর 3 পয়েন্ট নিয়ে ভারত আছে 4র্থ অবস্থানে। এর আগে প্রথম পর্বের ম্যাচে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল লাল সবুজরা। এবার শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিতে পেরে বেশ আত্মবিশ্বাসী তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতকে বধের পরিকল্পনা করছে জেমিডের শীর্ষরা। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।